থ্যাংক ইউ ফাইম ভাই। ভয়েস ফর রিফর্মস কে আবারও আমার কৃতজ্ঞতা। শুধু বাজেট আসছে বলে সেই জন্যই নয়, বাংলাদেশের যদি অর্থনীতি উন্নয়ন নীতি নির্ধারণের ধারাবাহিকতায় দেখি যে একটা পেরেনিয়াল প্রবলেম বাংলাদেশের রাজস্ব ব্যবস্থা, সেইটার বিষয়ে আলোচনার অবতারণা করার জন্য। কারণ এটা আমি আর স্নেহাশিস আর মালাপা, আমরা ফরিদ ভাই তো আমরা প্রায় আলাপ করি, এটা নিয়ে বলেও যেমন কোনো লাভ হয় না, কিন্তু না বলারও কোনো অপশন নাই, বলে যেতে হবে। হয়তো সেইখান থেকেই একটা সময় চেঞ্জ আসা শুরু হবে। তো আমি স্নেহাশিসকে ধন্যবাদ জানাই ফর আ ভেরি এক্সেলেন্ট ডিটেল প্রেজেন্টেশন, এবং আমাদের অন্য স্পিকাররা বলেছে টেকনিক্যাল লেভেলে এক্সেলেন্ট। মানে আমি বিং এ নন টেকনিক্যাল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা ফাইন্যান্স প্রফেশনাল, আমার কাছেও টেকনিক্যাল হলেও বেশ সহজেই কম্প্যারিজনগুলো বোঝা যাচ্ছিল যে কেন ভালো, কেন খারাপ, কেন কস্ট বেশি বা এক্সেসিভ। তো সেই জন্য স্নেহাশিস আপনাকে ধন্যবাদ। বাট পুরো প্রেজেন্টেশনে যেটা রিকনফার্মড হলো যে আমাদের ওভারঅল রাজস্ব ব্যবস্থায় ইনডিরেক্ট ট্যাক্সেশনের যে প্রাধান্যটা এবং সেটার জন্য প্রবলেম, এবং আমরা ভ্যাট ভার্টিক্যাল একটা যখন ভেতরে ঢুকলাম তখন সেই ইনডিরেক্ট ট্যাক্সেশনের পিলারের ভিতরে কী কী প্রবলেম আছে সেগুলো চমৎকারভাবে স্নেহাশিস অ্যাজ এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তার চমৎকার আইডিয়া শেয়ার করেছে। আমি অবভিয়াসলি এই সাইদ ভাই বা স্নেহাশিস যে অ্যাঙ্গেলে বলেছে অ্যাকাউন্টস, ফাইন্যান্স বা ভার্টিক্যাল টেকনিক্যাল, সেখানে আমার জ্ঞান খুব সীমিত। তো আমি একটু অর্থনীতির কৌশল এবং রাষ্ট্রীয় আর্থিক ব্যবস্থাপনা, ফিসকাল ম্যানেজমেন্ট বা জাতীয় ন্যাশনাল ইকোনমিক ম্যানেজমেন্ট, সেই অ্যাঙ্গেল থেকে এই জায়গাটাকে একটু দেখতে চাই, এবং সেই জায়গায় তিনটা বিষয়ে আলোকপাত করতে চাই। প্রথমে হলো আমাদের কাঠামোগত সমস্যা। এটা বোধহয় বুঝতে খুব বেশি সময় লাগবে না, বা সবাই বুঝতে পারছে আমাদের অর্থনীতিতে ওভারঅল কাঠামোগত সমস্যার অভাব নাই। ধরেন ইনফর্মাল ইকোনমি ভার্সেস ফর্মাল ইকোনমি, এমপ্লয়মেন্টে ফর্মাল, ইনফর্মাল বা গেইনফুল, লেস গেইনফুল এমপ্লয়মেন্ট, এক্সপোর্টে আরএমজি ভার্সেস নন আরএমজি, ইভেন ডোমেস্টিক ইকোনমিতে 5টা সেক্টরে 72% প্রোডাকশন, সেই 5টা সেক্টর ভার্সেস অন্য সেক্টরস। আমাদের কাঠামোগত সমস্যার যে এই মানে আরও অনেকগুলো আছে, তারই একটা এক্সটেনশন, খুব ইম্পর্টেন্ট এক্সটেনশন বা খুব চিন্তিত হওয়ার মতো এক্সটেনশন, যে কাঠামোগত ইমব্যালেন্স, স্ট্রাকচারাল ইমব্যালেন্স ট্যাক্সেও আছে, রেভিনিউতে আছে, এবং সেটা হলো ইনডিরেক্ট ট্যাক্সেশনের প্রাধান্য। এবং সেই জায়গায় আমি আই এম ভেরি থ্যাঙ্কফুল টু স্নেহাশিস যে সবাই 68%টা দেখে, ওই যে ভিএটি আর কাস্টমসের পার্টটা, কিন্তু এটার ভেতরে যে শুভঙ্করের, এটার বাইরে মানে এটার ইন এডিশন টু দ্যাট যে শুভঙ্করের ফাঁকি আছে, এবং ইনডিরেক্ট ট্যাক্সেশন যে ইজ নিয়ারলি 80% বাংলাদেশের টোটাল রেভিনিউর, সেইটা আমার মনে হয় আজকে বেশ ভালোভাবে উঠে এসছে। কারণ ইনকাম ট্যাক্সের বড় অংশটা উইথহোল্ডিং ট্যাক্স বা টিডিএস, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, সেই জায়গাতে নিয়ে আসছে। তো এইটা প্রফেসর ফরিদি আপনি বলেছেন, এটা তো আসলে টিপিক্যাল অর্থে ইনডিরেক্ট ট্যাক্সেশন না, ইউ আর কারেক্ট, বিকজ এটা তো ভিএটি বা ইম্পোর্ট পয়েন্টে নিচ্ছে না। কিন্তু এইটার স্নেহাশিস দেখিয়েছে যে এইটার যে একটা লিঙ্ক আছে টু ওই ভিআইটি এবং ইম্পোর্টস পয়েন্টে, সেইটা ছাড়াও আমি বলছি কালেকশন অ্যাপ্রোচ থেকে এটা আসলে আমাদের রেভিনিউ অথরিটিকে ইনডাইরেক্ট ট্যাক্সেশনের মতো আরামের জায়গায় ঠেলে দেয়, যে আমি বসে বসে কালেক্ট করব। তখন আমি আসলে নতুন সেক্টর, নতুন অ্যাভিনিউ, ইভেশন, কষ্ট করে একটু বাঙালি ট্যাক্স দিতে চায় না, এটাই রিয়ালিটি। ট্যাক্স অথরিটিকে এক আপ দোষ দিলে হবে না। আমাদের কমপ্লায়েন্স কালচার এবং ট্যাক্স কমপ্লায়েন্সের কিন্তু ভেরি টেকনিক্যাল স্ট্রাকচারাল টেকনিক্যাল এবং সিস্টেম্যাটিক স্টাডিজ আছে। পার্টিকুলারলি ওয়ার্ল্ড ব্যাংক এটা 2বার করেছে গত 10 বছরে। আপনি যদি দেখেন সেখানে ট্যাক্স কমপ্লায়েন্স আমাদের যে ওভারঅল, সেখানে একটা অংশ হলো কালচার, মানে আমরা দিতে চাই নাকি, অভ্যাস হয়েছে নাকি, সেটা নাই। সেটা ঐতিহ্যগত কারণেও নাই, কারণ ট্যাক্স একসময় ছিলই না, আস্তে আস্তে কেউ দিতে চায় না। আসতেছি এটার সাথে এখন যুক্ত হয়েছে শুধুমাত্র ট্যাক্স রেট 15% বেশি, মানে নেটে আসলে 15% দিতে হবে ওই ওয়ান অফ রিস্কের জন্য না, ওই 15% তো দিতেই হবে। এর সাথে যে আরও কত ধরনের আনফেয়ার কোয়েশ্চেনের মধ্যে আসতে হবে, বা
চেটি পাইতে হবে বা হাজিরা দিতে হবে এই ভয়ে কিন্তু আসতে চায় না, ঠিক আছে? তো এখন ট্যাক্স কমপ্লায়েন্সই লো। তো ট্যাক্স কমপ্লায়েন্স যখন লো থাকে তখন কিন্তু ট্যাক্স অথরিটিকে আউট অফ দ্য ওয়েতে গিয়ে মানে মাথায় হাত বুলিয়ে হোক আর শক্ত করে ধরে হোক ট্যাক্সটা বের করতে হয়, নতুন অ্যাভিনিউ বের করতে হয়, নতুন সোর্সেস অফ ট্যাক্সেস, নতুন কালেকশন মেকানিজম, অনেক কিছু। সেই জায়গায় এই ইনডিরেক্ট ওয়ে অফ কালেক্টিং ইনকাম ট্যাক্স থ্রু টিডিএস অ্যান্ড withholding tax that adds to the indirect taxation culture বাংলাদেশের ওভারঅল। তো এবং এইটা যতদিন থাকবে আমাদের ট্যাক্স সিস্টেম রিগ্রেসিভ, মানে যেটার মাধ্যমে আমরা আসলে প্রসপ্যারিটি, দারিদ্র কমানো এই জায়গাটায় আমরা যেতে পারবো না। এবং আমাদের ট্যাক্স অথরিটি, রেভিনিউ অথরিটিকে মানে একটা জিনিস বুঝতে হবে যে যদি আমরা ইনডিরেক্ট ট্যাক্সেশনের এখন বোধহয় ট্যারিফ কাস্টমস বোধহয় 28%, তাই না? 27-28% আমাদের কালেকশন কাস্টমস থেকে। এইটা তো আপনার ওই এলডিসি গ্র্যাজুয়েশন এই বছরই হোক আর 29 সালেই হোক, তার সার্টেন কয়েক বছরের মধ্যে WTO রুল অনুযায়ী আপনাকে মেজরিটি জিরোতে নিয়ে আসতে হবে। আপনি তো এটা আপনি পারবেন না। আমরা কিন্তু নিজেদের লেসন, এই যে একটু আগে ফাহিম ভাই বলছিলেন, নিজেদের লেসন নিজেরাই ভুলে যাই, ভালো কাজ নিজেরাই ভুলে যাই। আমাদের ট্রেড লিবারেলাইজেশন আর্লি 90s থেকে মানে ওভারঅল লিবারেলাইজেশন অফ দ্য ইকোনমি 78, 79, 80 থেকে শুরু হয়েছে। ওইটার ধারাবাহিকতায় 90s কিন্তু এবং 2000-দের যে দশকটা, এই ধারাবাহিক মানে ট্যারিফ কমানোর একটা চমৎকার ধারা কিন্তু ছিল। এনবিআর কিন্তু সেটা করেছে, কিন্তু আনফর্চুনেটলি আমার মনে হয় 15-16, রৌফ ভাই, ফরিদ ভাইয়েরও ভালো বলতে পারবে, এটা বোধহয় 15-16 সালের পর থেকে এটা স্লো ডাউন এবং আস্তে আস্তে একেবারে স্টপ করে গেছে। যার ফলে আমাদের ওই ট্যারিফের উপর নির্ভরশীলতা এখনও 27-28% টোটাল রেভিনিউর, যেটা এখন হয়তো 10-12%-এর বেশি থাকা উচিত ছিল না, বিকজ ইন 5-6 ইয়ার্স এটার মেজরিটি আমাদেরকে ফেজ আউট করতে হবে WTO রুলস অনুযায়ী। সুতরাং এই কাঠামোগত সমস্যা, এই জায়গা থেকে এই আমাদের ইনডাইরেক্ট ট্যাক্সেশন, পরোক্ষ করের উপর নির্ভরশীলতা এবং পরোক্ষ কর আহরণের ব্যবস্থার উপর নির্ভরশীলতা, এইটার থেকে বেরিয়ে আসা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। এটা হলো নাম্বার 1। নাম্বার 2, ট্যাক্স অ্যাজ অ্যান ইকোনমিক পলিসি। পার্টিকুলারলি যে এখানে অনেকগুলো অ্যাভিনিউ আছে ট্যাক্স পলিসি, রেভিনিউ পলিসিকে, অর্থনীতিকে ইনফ্লুয়েন্স করার। কিন্তু আমি দুটা জায়গার কথা একটু বলি, মানে পভার্টি ইনফ্লেশন আর আরেকটা হলো দু একজন আলাপও করেছে ব্যবসার, এবং স্নেহাশিসের এক্সাম্পলগুলোর প্রত্যেকটাই ছিল যে কস্ট অফ বিজনেস কীভাবে কমপ্লিকেটেড এবং বেড়ে যাচ্ছে, রাইট? তো দেখেন, আমরা তো 22 সাল থেকে একটা ম্যাক্রো চ্যালেঞ্জে আছি, কখনো একটু সহজ হয় আবার বাড়ে। ইনফ্লেশন নিম্নমুখী ছিল 25 সালের মেবি ফার্স্ট 2 কোয়ার্টার, মানে ক্যালেন্ডার ইয়ারের প্রথম 2 কোয়ার্টার বা 3 কোয়ার্টার, 4th কোয়ার্টার থেকেই এটা আবার কিন্তু আপওয়ার্ড ট্রেন্ডিং, রাইট? মার্চে একটু কমেছিল, এপ্রিলে আবার ওই আপওয়ার্ড ট্রেন্ডিং ধারাতে ফেরত এসেছে। তো এরকম একটা সময়ে যেখানে আর তার সাথে সাথে আপনার যদিও আনুষ্ঠানিক পভার্টি ফিগারটা এখন নাই, মানে সরকারেরটা বলছি লেটেস্ট, কিন্তু আমরা দেখেছি অনানুষ্ঠানিক পভার্টি অ্যাসেসমেন্ট, সেটা পিপিআরসি বা অন্যদের, যে আসলে পভার্টির এটাও অভিঘাতটাও বাড়ছে। তো এই সময় আমরা ট্যাক্স পলিসি যেটা ইনইকুয়ালিটি কমাতে, পভার্টির অভিঘাত কমাতে হেল্প করে, আমরা কি সেই ট্যাক্স পলিসিকে সেই জায়গায় ব্যবহার করছি? আমরা করছি না। করলে এই ইনডিরেক্ট ট্যাক্সেশনের এই আধিক্য কিন্তু থাকতো না। করলে বিদ্যুতের যে দাম, ও স্নেহাশিস দেখিয়েছে যে 3-4 লেভেলে একই জিনিসকে ট্যাক্স করছি, করে আলটিমেটলি বিদ্যুতের দাম ভোক্তা পর্যায়ে যেই লেভেলে যাচ্ছে, এবং এখন আবার একটা প্রেশার চলে আসছে আরও বাড়ানোর জন্য, সেটা IMF থেকেও আছে, তেলের বা জ্বালানির দাম বাড়ার জন্য আছে। কিন্তু যখন বাড়বে রেসিডেন্সিয়াল লেভেলে কিন্তু আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন না, সবার জন্য বাড়বে। মানে যার 2 লাখ টাকা ইনকাম মাসে তার জন্য যেভাবে বাড়বে, যার 25-30 হাজার টাকা ইনকাম তার জন্য একইভাবে বাড়বে। ব্যবসার ক্ষেত্রেও, ইন্ডাস্ট্রিয়াল কানেকশন বা বিজনেস কমার্শিয়াল কানেকশনের ক্ষেত্রেও, যার মাসে 5 লাখ টাকা টার্ন ওভার তার জন্য যেটা বাড়বে, 30 লাখ টাকা টার্ন ওভারের জন্য একইভাবে বাড়বে। কিন্তু আমরা যদি আজকে এই ইনডিরেক্ট ট্যাক্সেশনের উপর না থেকে আস্তে আস্তে ডিরেক্ট ট্যাক্সেশনে যেতাম, তাহলে এই যে হাই ইনফ্লেশন, পভার্টির ঊর্ধ্বমুখী ধারা, এই সময় ট্যাক্স পলিসিকে যে এই ইনফ্লেশন এবং পভার্টি, পার্টিকুলারলি ইকুয়ালিটি আপনারা জানেন জিনি কোএফিশিয়েন্ট দিয়ে দেখে 0.49-এ চলে গেছে, অ্যাসেট ইনইকুয়ালিটি 0.8-এ চলে গেছে জিনি, মানে এক্সট্রিমলি হাই। তো আমরা কি ট্যাক্সকে ব্যবহার করছি না। উদাহরণ স্নেহাশিস অনেকগুলো দিয়েছে, এই জন্য আমি ডিটেলে যাব না। আরও বড় উদাহরণ, সামারি উদাহরণ হলো আমরা ইনডিরেক্ট ট্যাক্সেশনের উপর এমফেসিস দিয়েই যাচ্ছি। যদি আজকে এটা করতাম তাইলে সেই জায়গাতে মানে এই ইনডিরেক্ট ট্যাক্সেশনের মাত্রাটা আস্তে আস্তে কমে আসতো। আর একইভাবে
কস্ট অফ ডুইং বিজনেস, আমি ইজ অফ ডুইং বিজনেস বলছি না, একদম তার একটা সাবসেট কস্ট অফ ডুইং বিজনেস বলছি। আমাদের বাংলাদেশ আরএমজিতে সেকেন্ড লার্জেস্ট হয়েছি, এক্সেলেন্ট। লেবার কস্ট আমি চিপ বলি না, আমি বলি হাইলি কম্পিটিটিভ, কিন্তু লেবার কস্ট বাদ দিয়ে বাকি টোটাল কস্ট অফ বিজনেস এবং কস্ট অফ ট্রেড বাংলাদেশ তার কম্প্যারেটর বা কম্পিটিটর কান্ট্রি থেকে অনেক বেশি। আমি একটা উদাহরণ দিই আপনাকে, ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুযায়ী আমি শুধু ইম্পোর্টটা বলি তাইলেই হবে। ডোমেস্টিক ইকোনমিও ইম্পোর্ট করে, এক্সপোর্ট ইকোনমিও ইম্পোর্ট করে, এক্সপোর্ট সেক্টরও। বাংলাদেশের টোটাল কস্ট অফ ইম্পোর্ট পার শিপমেন্ট, একটা অ্যাভারেজ শিপমেন্ট ডিফাইন করা আছে সেই জায়গায় ওয়ার্ল্ড ব্যাংকের $1270, ভিয়েতনামে $556, ইন্ডিয়াতে $366। আর এটার সাথে যদি ইনডিরেক্ট কস্ট উইচ ইজ টাইম টু ইম্পোর্ট, যেটা আলটিমেটলি সাইদ ভাই বলছিলেন আপনার ইম্পোর্টের এক্সাম্পলগুলো, বিজনেসের জন্য টাইম ইজ মানি। টাইম যখন পোর্ট মানে আপনার এদিক ওদিক হবে, এটা বিজনেসে কস্টে ওভারঅল এড করে। বাংলাদেশ 360 ঘন্টা, 132 ঘন্টা ভিয়েতনাম, ইন্ডিয়া 85 ঘন্টা। ভিয়েতনাম আমাদের মিড ভ্যালু মার্কেটের যে সুযোগ ছিল অলরেডি নিয়েছে আরএমজিতে এবং অন্যান্য জায়গায়। ইন্ডিয়া আমাদের লো ভ্যালু মার্কেট ধরার জন্য সর্বতোভাবে চেষ্টা করে যাচ্ছে, এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথে এফটিএ হয়ে গেছে এই বছর, আগামী বছর বা 28-এ বোধহয় এটার এফেক্টিভনেস, তখন আমাদের চলে যাবে 29-এ লেটেস্ট ইউর জিএসপি, আমরা 11% অ্যাভারেজ দিব, ওরা 0% দিবে। ভিয়েতনামেরটা এই বছর এফেক্টিভ হয়েছে এফটিএ, ওরা 0% দিচ্ছে। হাউ ডু উই কম্পিট এই ধরনের কস্ট অফ বিজনেস? কস্ট অফ ট্রেড আমি এটা দিলাম। ওভারঅল কস্ট অফ বিজনেস আমার মনে হয় ব্যবসায়ীরা এখানে আছেন, ওনারা বলবে যে কোনো লেভেলে ইট ইজ হায়ার দেন আমাদের কম্প্যারেটর কান্ট্রি, রাইট? তো এই জায়গায় আমি যদি এই মাল্টিপল ভ্যাটের হাই লেভেল, অ্যাডভান্স ট্যাক্স, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, বোথ অ্যাডভান্স ট্যাক্স অ্যান্ড অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ইজ এগেইনস্ট ট্যাক্স প্রিন্সিপাল। এটা পৃথিবী জুড়ে অলমোস্ট ইললিগাল। ওইসিডির ট্যাক্স প্রিন্সিপাল হচ্ছে পৃথিবীর সবচেয়ে ওয়েল অ্যাকসেপ্টেড ট্যাক্স প্রিন্সিপাল, গাইড করে 6টা প্রিন্সিপাল আছে: এফেক্টিভনেস, এফিসিয়েন্সি, নিউট্রালিটি, ফ্লেক্সিবিলিটি। এর মধ্যে একটা হলো ফেয়ারনেস। এটা টোটালি ফেয়ারনেসের এগেনস্টে। আপনি ইউর ট্যাক্সিং রেভিনিউ, নট ইনকাম। ট্যাক্স ইজ সাপোজ টু বি অন ইনকাম, নট অন রেভিনিউ। এবং ভিএটির ক্ষেত্রেও স্নেহাশিস দেখিয়েছে এটা কীভাবে ভ্যালু এডিশনের উপর না হয়ে আসলে টোটাল ট্রানজ্যাকশনের উপর হচ্ছে। এটা ভ্যালু এডিশন না হয়ে ট্রানজ্যাকশন ট্যাক্স হয়ে গেছে। সুতরাং সেই জায়গাটায়, এবং আপনারা জানেন যে আমাদের বিজনেস ইজ সাফারিং বিকজ বহু কারণে, ম্যাক্রো আনস্টেবল ছিল, পলিটিক্যাল চেঞ্জের পরে ইন্টারিম গভর্নমেন্টের সময় পলিটিক্যাল গভর্নমেন্টের অভাবে কনফিডেন্সের অভাব ছিল, আমাদের ইন্টারেস্ট রেট ইনফ্লেশনের কারণে উপরে রাখতে হচ্ছে, আমাদের লজিস্টিক্স এফিসিয়েন্সি, সেই পোর্ট থেকে নিয়ে মাল্টিমডাল স্টোরেজ, এগুলো সবগুলো থেকে নিয়ে আমরা লজিস্টিক্সে আমাদের এক্সপোর্ট কম্পিটিটিভনেসে আমাদের সবচেয়ে বড় 2টা বাধা, প্রোডাক্টিভিটি অ্যান্ড লজিস্টিক্স। আমাদের প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সেখানে আমাদের কস্ট ইজ টু হাই। আমাদের লজিস্টিক্স স্পিড টু মার্কেট এবং কস্ট টু মার্কেট টু হাই। সেই জায়গায় আমরা যদি ইনডিরেক্ট ট্যাক্সেশনে নির্ভরতা কমাতে পারতাম, আমার কস্ট অফ বিজনেস এবং বিজনেসের ওভারঅল কস্ট কম্প্যাটিটিভনেস সেটা কিন্তু আমরা বাড়াতে পারতাম। এলডিসির পরে আজকে যদি 11% অ্যাভারেজ ডিউটি আসে ইউরোপিয়ান ইউনিয়নে আমার যদি লজিস্টিক্সে আমার কস্ট কম্প্যাটিটিভনেসে আমার ইজিলি 25-30% গেইন করার সুযোগ আছে, তখন তো ওই ডিউটি দেওয়া নিয়ে আমি কেয়ারই করতাম না। তো এখন খুব কেয়ার করতে হচ্ছে, কারণ আমার সেই স্পেস নাই। আর থার্ড ইস্যু আমি যেটা বলি সেটা হলো আমার ফিসকাল, রাষ্ট্রের আর্থিক ব্যবস্থাপনা। সেই জায়গাটায় আমার মনে হয় সবচেয়ে বড় ভূত বসে আছে ওই জায়গাটায়, কেন ট্যাক্স রিফর্ম হয় না। ঠিক আছে, তো আপনারা জানেন যে আমাদের ফিসকালে একটা আমাদের মিক্স সিনারিও আছে। একদিকে আমরা বলি আমাদের ঘাটতি, বাজেট ঘাটতি 5%-এর নিচে থাকে, বেস্ট প্র্যাকটিস, ফাইন। বাট 5%-এর নিচে থাকে কেন? 2-3টা কারণে। একটা হলো আমরা আসলে স্পেন্ড করতে পারি না, স্পেন্ডিং ক্যাপাসিটি ইজ ভেরি লো। যা আমাদের এডিপি থাকে ইউজুয়ালি 80%-এর উপর এক্সিড করে না স্পেন্ডিং। না, লাস্ট ফিসকালে ছিল, আমি এক্স্যাক্ট পার্সেন্টেজটা মনে নাই, আমি তার আগের ফিসকাল দিয়ে বলি, জুন যেটা শেষ হয়েছে গত বছর, 20 বছরের মধ্যে লোয়েস্ট। বাট সেটার একটা কারণ ছিল, বিগেস্ট পলিটিক্যাল চেঞ্জ ইন বাংলাদেশ হিস্ট্রি, নন পলিটিক্যাল গভর্নমেন্ট। কিন্তু এই ফিসকালেও 16 বছরের মধ্যে লোয়েস্ট আছে আনটিল জানুয়ারি, পরের ফিগারটা আমি এখনও জানি না। সো বা ফেব্রুয়ারি পর্যন্ত ইয়েতে। তো এখন এই ঘাটতি, আরেকটা ঘাটতি কম হওয়ার কারণ কি জানেন? ঘাটতির সাথে ট্যাক্সেশনের তো সম্পর্ক আছে, রেভিনিউ মোবিলাইজেশন। কিন্তু আরেকটা কারণ হলো
আমাদের বাজেট কিন্তু দরকারের তুলনায় অনেক ছোট। আমরা বলি না যে খরচ কমাইতে হবে, সরকার কমাইতে হবে, যেখানে ইনএফিসিয়েন্সি আর লিকেজ ওখানে কমাইতে হবে। ওভারঅল কিন্তু আমরা আমাদের অর্থনীতির জন্য যে বাজেট সাইজ থাকা দরকার তার চেয়ে অনেক কম, অ্যাভারেজে 12 থেকে 13% অফ জিডিপি আমাদের বাজেট। আমাদের মতো একটা ইকোনমি নর্মালি থাকে 20%। তার মানে হলো যে পাবলিক স্পেন্ডিং যেখানে প্রয়োজন, গ্রোথ সাপোর্টের জন্য ইনফ্রাস্ট্রাকচার, স্কিলস ডেভেলপমেন্ট, হেলথ অ্যান্ড এডুকেশন সেক্টর, আপনারা জানেন আমার হেলথের 0.5% আমার জিডিপির, মানে এর 3-4 গুণ বাড়া উচিত। এডুকেশন 1.8 না 9%, 2%-এর আশেপাশে, আরও কয়েক পার্সেন্ট এক্সট্রা থাকা উচিত। ইনফ্রাস্ট্রাকচারে আমরা এসেছি 3-4%-এ, তাও অনেক ধরনের মানে লিকেজ স্পেন্ডিংয়ের ফলে, কিন্তু থাকার কথা 7-8%। তো আমার বাজেট আরেকটা যদি বলি যে সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানোর, এটা নিয়ে অনেক হাউকাউ হচ্ছে গত কয়েক মাস ধরে। বেতন আলটিমেটলি বাড়াতে হবে, কারণ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টরের ডিফারেন্সটা অনেক বেশি। এটা দিয়ে আপনি ভালো ট্যালেন্ট মোটিভেশন করা যাবে না। দিস ইজ নট দ্য টাইম। আমরা দেখছি যে 35,000 কোটি টাকা এইবারই বাজার বাড়ানো হবে 1,08,000 কোটি টাকার মধ্যে। এই হাই ইনফ্লেশন, লো রেভিনিউ, লো গ্রোথের টাইমে যেখানে অস্টেরিটি মেজার থাকার কথা ছিল, এই বছর 35,000 কোটি টাকার ইনক্রিজ দেওয়াটা হয়তো টাইমলি হচ্ছে না, বাট আলটিমেটলি বাড়াতে হবে। কিন্তু সব মিলে আমার ফিসকাল ম্যানেজমেন্টে যে আমার তো টাকাই নাই খরচ করার মতো, আমার বাজেট যে সাইজ হওয়ার কথা সেই বাজেটই হচ্ছে না, আর তার সাথে তো মানে রেভিনিউ মানে অবস্থা খারাপ হয়ে আমার একদিকে ঋণ, আরেকদিকে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার কমে, অপারেটিং এক্সপেন্ডিচার বেশি, মানে এরকম অবস্থা, মানে প্রোডাক্টিভ ক্যাপাসিটিতে আমি ব্যবহার করতে পারছি না। তো সেই জায়গায় আমাকে যদি ফিসকাল ম্যানেজমেন্ট, রাইট বাজেট, রাইট স্পেন্ডিং আনতে হয়, আমাকে তো ট্যাক্স বাড়াতে হবে, এবং সেখানে ইনডাইরেক্ট ট্যাক্সেশন বাড়ায় আমি কোনোভাবেই আমি কল্যাণকরভাবে আসলে দেশের ফিসকাল ম্যানেজমেন্ট স্ট্রেংথেন করতে পারবো না। আমাকে ডাইরেক্ট ট্যাক্সেশনে বাড়াতে হবে। হয়তো ভলিউম আস্তে আস্তে ইনডাইরেক্ট ট্যাক্সেশনেরও বাড়বে, কারণ আপনার ইকোনমি বড় হলে, ইকোনমি ভাইব্রেন্ট থাকলে আপনার ভিএটি বাড়বে, কিন্তু আমরা চাই না যে পার্সেন্টেজটা 68% থাকুক বা ওভারঅল প্রায় 80%-এর কাছাকাছি থাকুক। তো আমি অনেক সময় নিয়ে ফেললাম, এটুক বলে আমি ফাহিম ভাই শেষ করছি। আবারও আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর মাসুর রিয়াজ। আপনি মানে কোয়ালিটি অফ এক্সপেন্সের কথা হয়তো বলছিলেন। একটা জাস্ট প্রথম আলোতে আজকে লিড নিউজ, আমি জানি না আপনারা তো পড়েছেন, সড়ক প্রকল্পের টাকায় ভবন বিলাস, এবং দেখা যাচ্ছে যে সুইমিং পুল থেকে শুরু করে সব কিছুই থাকছে আর কি ভবনে। তো আমরা এদিকে মানে ইনডাইরেক্ট ট্যাক্স সাধারণ মানুষজন বাড়ছে। সো আমার মনে হয় এই ব্যাপারটা, আমরা আজকের টপিকস আসলে সেটা না, কোয়ালিটি অফ এক্সপেন্ডিচার না, বাট আমার মনে হয় এই কথাটা আমাদের সবসময় সামনে আনা উচিত যে আমরা যে এই টাকাটা এই এত কষ্ট করে সাধারণ মানুষজন পরোক্ষ কর হিসেবে দিচ্ছে, এই টাকাটা আসলে কী কাজে ব্যবহার হচ্ছে। আমি 30 সেকেন্ড বলি যে আপনি বললেন না যে আজকের টপিক ওটা না, ডিরেক্টলি না, ইনডিরেক্টলি কিন্তু এইটা আপনার পরোক্ষ করের উপর যে নির্ভরতা কন্টিনিউ করছে, এটাকে উৎসাহিত করে। কারণ আমরা আগে খরচ ঠিক করি, আয় চিন্তা করি না। এটা হলো বাংলাদেশের, আমি এটা বলতে ভুলে গেছিলাম, ফিসকাল স্ট্র্যাটেজির একটা বড় সমস্যা। আয় কত হতে পারে, ঋণ নেওয়ার স্পেস কত ফিজিবলি, সেটা না দেখে আগে খরচ ঠিক করি, যার মধ্যে আবার বাজে খরচ এই টাইপের অনেক। তারপর গিয়ে এনবিআরের উপর আমরা প্রেশার দিই, এত পার্সেন্ট ইনক্রিজ করে রেভিনিউ আমাকে আগামী বছর এত দিতে হবে। এনবিআর যখন প্রেশারে আসে, তখন গিয়ে এনবিআর সহজ জায়গাগুলোয় যায় কালেকশনের জন্য, এবং দ্যাট ইজ হোয়াট ইজ হেল্পিং দিস ব্যাড কালচার টু